প্রথমে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা ছোট গল্প। এখানে নিরুপমা। নিরুপমার বাবা ছিল রামসুন্দর। এই রামসুন্দরীর ৫ ছেলের পর একটা কন্যা সন্তান জন্মেছিল। তার নাম রাখছিল কি নিরুপমা। এখন এই রামসুন্দর চাইছিল যে তার মেয়েকে ভালো একটা জায়গায় ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিবে। সেজন্য অনেক বর খুঁজতেছিল। শেষ পর্যায়ে রায়বাহাদুর নামের অনেক প্রতিপত্তিশালী অনেক বড় লোক আর কি একটা বর পক্ষ পেল। কিন্তু তারা কি চাইল? শেষ পর্যন্ত বিয়ের সব কিছু ঠিক হইল এবং শেষ পর্যন্ত ১০,০০০ টাকা পণ চাইল এবং বহু দান সামগ্রী চাইল আর কি, যৌতুক স্বরূপ। তো অবশেষে রামসুন্দর আর কি রাজি হইল। তার বাবা, নিরুপমার বাবা অবশেষে রাজি হইল বিয়ে দেওয়ার জন্য, যে না, আমার মেয়েকে আমি ভালো জায়গায় বিয়ে দিব, সে যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে সে আশায়। পরবর্তী বিয়ে হইল, বিয়ের দিন ঘনিয়ে আসলো, বিয়ের সময় আসিল, কিন্তু রামসুন্দরের সম্পূর্ণ টাকা জোগাড় হইল না। শেষ পর্যায়ে বিয়ে হবে কি হবে না এই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব। রায়বাহাদুর মানতেছে না। শেষ পর্যন্ত অনেক ছেলের রায়ের পর আর কি বিবাহ সম্পন্ন হইল। কিন্তু যৌতুক আর কি কিছু বাকি থাকিয়া গেল। এই বাকি থাকার পর এখন পরবর্তী সেটা মিটাবে আর কি রামসুন্দর, এই আশায় আর কি বিবাহ সম্পন্ন হইল। বিবাহ সম্পন্ন শেষে নিরুপমা চলে গেল তার স্বামীর বাড়িতে। গিয়ে দেখে যে তাকে কয়েকদিন ভালো মতোই আর কি কাটিল। তারপর কিছুদিন পর দেখা গেল তাকে যৌতুকের জন্য অনেক হয়রানি, অনেক কিছু শুনতে হচ্ছে। তারপর রামসুন্দর তাদের বাসায় আসলে দেখাও ভালোভাবে করতে দেয় না। এমন একটা পরিস্থিতি যে যৌতুকের জন্যই আর কি এই ধরনের পরিস্থিতি। অনেক জোগাড় সোগাড় করলো, শেষ পর্যন্ত সে বাড়ি বন্ধক দিতে চাইল রামসুন্দর। কিন্তু পরবর্তী তার ছেলেগুলোও জানিতে পারিল। তারা বলল, বাবা, আমাদের কীভাবে নিঃস্ব করে তুমি বাড়ি বিক্রি করিয়া দিচ্ছ। অবশেষে বাড়ি বিক্রি তো করিতে পারিল না। অবশেষে এভাবে আসে যায়। পরের দিন ভাবলো যে তার জন্য তার মেয়ে অনেক দুঃখ কষ্ট ভুগতেছে সাধারণ যৌতুকের টাকার জন্য। পরবর্তী সে সিদ্ধান্ত নিল যে এবার নিয়ে আসবেই। আর তার শাশুড়ি বাড়িও যৌতুক না দেওয়ার কারণে তাকে তার বাপের বাড়ি যাইতে দিচ্ছিল না নিরুপমাকে। অবশেষে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত বাড়িঘর বিক্রি করেই রুমালে বেঁধে কিছু টাকা নিয়ে গেছিল, যে এবার নিয়ে আসবে, এবার পুজোর মধ্যে তার মেয়েকে নিয়ে আসবে এই ঘরে, রামসুন্দর আর কি। কিন্তু পরবর্তী সে তারপরও অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে গেল, গিয়ে দেখলো যে সেখানে আরও এক অবস্থা। শেষ পর্যন্ত নিয়ে আসতে পারলো না। আবার যে যতটুকু টাকা নিয়ে গেছিল আবার রুমালে বাঁধে আবার নিয়ে চলে আসলো। এক পর্যায়ে এইভাবে জ্বালাতন সহ্য করতে না করতে এইভাবে অনেক দিন চলে গেল। আর তার নিরুপমার স্বামী ছিল বাইরে কাজ করতো আর কি, ম্যাজিস্ট্রেট মনে হয়। তো এই ম্যাজিস্ট্রেট জন্য তাকে বাইরে থাকতে হতো। এক পর্যায়ে সে বাইরে ছিল আর কি, দেশের বাইরে। তো দেশের বাইরে থাকার কারণে নিরুপমার যে তার স্বামী না থাকার কারণে তার শ্বশুর শাশুড়ি আরও বেশি জ্বালাতন করতো। জ্বালাতন করার ফলে এক পর্যায়ে তার মৃত্যু হয়ে যায় আর কি। তো অবশেষে ডেপুটি ম্যাজিস্ট্রেট সেটা জানতো না। পরবর্তী এবং সে নিরুপমা মারা গেল, তারা অনেক বন্দোবস্ত করিয়া সেখানে আবার অনেক কিছু করিয়া তার মৃত্যু যে সমারোহ সেটা সম্পন্ন করিল। কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট তার স্বামী সেটা জানতে পারল না। সে মনে করলো যে এবার তার স্ত্রীকে নিরুপমাকে নিয়ে যাবে, কিন্তু সে জানতে পারে নাই যে তার স্ত্রী মারা গেছে। পরবর্তীতে একটা পত্রের মাধ্যমে লিখে পাঠালে সে
জানায় যে বাবা তোমার জন্য, তখন এরা বলে যে বাবা তোমার জন্য নিরুপমা বলেনি যে নিরুপমা মারা গেছে, বলছে যে এবার 20,000 টাকা পণ হাতে আদায় হবে, আর একটা মেয়ে দেখে আসি তোমার জন্য সম্বন্ধ করিয়ে আসি, এই বলে আর কি তাকে একটা চিঠি পাঠিয়ে দেয়। এই ছিল ডেরাপনা ছোট গল্প আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার, পোস্টমাস্টার নামে একটা ছোট গল্প আছে। পোস্টমাস্টারের মূলত যে পোস্টমাস্টারটা সে ছিল কলিকাতার আর কি, কলকাতার একটা ছেলে, সে কলকাতা থেকে আসে এখানে পোস্টমাস্টারের দায়িত্ব পালন করতেছে। তো এক পর্যায়ে এখানে থাকতে থাকতে এক ভালো মিশতে মিশতে এক বালিকার সাথে তার বিবাহ করতে আর কি, এক বালিকার সাথে, তার বালিকাটির নাম ছিল রতন আর কি। তো এই রতনের সাথে তার একটা ভালো পরিচয় হয়ে যায়, পরিচয় হয়ে তারপর এক পর্যায়ে রতন তার গৃহকর্ত্রী বাড়ি যে যত সব তার ঘরের রুমের বা শেষ পর্যন্ত রান্নাবান্না পর্যন্ত করে দেয় এক পর্যায়ে। তারপর বলছে যে পোস্টমাস্টার জিজ্ঞাসা করছে রতনকে যে তুমি কি করো, আসলে রতন তো কিছু করে না, সে সামান্য একটা বালিকা, সে ঘোরাফেরা করতো, সে পড়াশোনা তেমন জানতো না। তারপরে সে এক পর্যায়ে পোস্টমাস্টারের গৃহকর্ত্রী হয়ে যায়, মানে বাড়ির এক পর্যায়ে ওর সাথে থাকে, তারপর ওর সাথে গল্প গুজব করে, তারপর ওর কিছু কাজকর্ম করে দেয়। তো এক পর্যায়ে এইভাবে থাকতে থাকতে ওর সাথে অনেক মানে মিশে গেছে আর কি, এক পর্যায়ে মিশে যাওয়ার কারণে এই রতন অনেক, রতন নামে যে বালিকাটি, তারপর বাইরের লোকগুলো আর কি একে দেখে ভাবতে যে তো বিয়ের বয়স, কিন্তু দেখেও মনে হয় না যে বিয়ের বয়স খুব একটা হয়েছে। তো এক পর্যায়ে অনেক দুইজনকার মধ্যে দৃঢ়তার বন্ধন হয়ে যায় আর কি, যে ভুলতে পারে না এরকম একটা বিষয়, যে সেটা মানে মালিক প্রভুর প্রতি যে একটা এরকম ওইরকম। শেষ পর্যায়ে পোস্টমাস্টার আর কি রতনকে কিছু শিক্ষাও দেয়, শেষ পর্যন্ত শিক্ষা দিয়েছিল। তো এক পর্যায়ে পোস্টমাস্টার চাকরি এখান থেকে আর কি শেষ, মানে ও অন্য জায়গায় আর কি ট্রান্সফার নিবে, এরকম একটা আর কি বলতেছিল। তো এই কথা রতন জানতো না, পরিশেষে জানতে পারে তার মন খুব খারাপ হয়ে যায়, কারণ সে জানতো যে পোস্টমাস্টার চলে গেলে তার খারাপ লাগবে, বা তার সাথে যে অনেক মেলামেশা ছিল এক পর্যায়ে, বা তার সাথে যে একটা সম্পর্ক ছিল সেটা ছিন্ন হয়ে যাবে। তারপর সে তাকে বোঝাবার চেষ্টা করে যে আমি চলে গেলে আরও আমার মতো অনেক আসবে, তার সাথে আমি পরিচয় করায় দেবো এরকম, কিন্তু সে কিছুতেই মানতেছিল না রতন, কারণ রতনের সাথে তার একটা ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হয়ে গেছিল। অবশেষে সে চলিয়া গেল সামান্য গ্রাম। বালিকার তরুণী যেন মানে এই বালিকাটা করুণ মুখচ্ছবি, তারপর যাওয়ার পথে তার মানে পোস্টমাস্টারেরও ওই রতনের কথাই মনে পড়তেছিল আর কি। তারপর কিছুদিনের পর সেই পোস্ট অফিসে গিয়ে চারদিকে অশ্রুজল আর কি ভাসে বেড়াইতো, যে রতন আর কি চারিদিকে ঘুরে বেড়াইতো, যে মনে পড়তো সেই পোস্টমাস্টারের কথা, যদি কোনো দিন ফিরে আসে, এই আসে আর কি। কিন্তু অবশেষে একদিন সব কিছু শেষ করে আর কি, হৃদয়ের রক্ত সব শুষিয়ে আসে পলায়ন করে আর কি ওখান থেকে, যে এখন আর তার আশা থাকলে চলবে না, এখন অন্য এক মানে দ্বিতীয় এক ভ্রান্তি পাশে পরিবার যেন তার চিত্ত ব্যাকুল হইয়া ওঠে আর কি, এই আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি ছোট গল্প, সেটা হচ্ছে কি খোকা বাবুর প্রত্যাবর্তন। এই খোকা বাবুর প্রত্যাবর্তনে আসলে রায়চরণ নামে একজন আর কি তাদের বাসার কাজকর্ম করতো আর কি, এক কথায় এটা গৃহকর্তার মতো আর কি। 12 বছর বয়স ছিল, যশোর জেলায় বাড়ি আর কি তাদের তারপর এক পর্যায়ে কি হলো যে যে বাড়িতে কাজ করতো তার সে বাবুর আর কি ছেলে হইলো, তাকে অনেক সে বাবু যে 1 বছর বয়স হলো, তারপর শিশু হইলো, শিশু লালন পালন করলো, সেই শিশুটিকে লালন পালন বড় হইলো, বড় হইলে বিয়ে হইলো, বিয়ে হওয়ার পর তারপর আবার মানে সেই লোকটা ছিল কি অনুকূল বাবু আর কি, অনুকূল বাবু নাম ছিল আর কি। অনুকূল বাবুর এক পর্যায়ে বিয়ে হইল, বিয়ে হওয়ার পর তার আবার পুত্র সন্তান হইল।
পুত্র সন্তানকেও সে দেখাশোনা করতো আর কি, এই রায়চরণ। তো এক পর্যায়ে রায়চরণ তার দেখাশোনা করে, তাকে অনেক কিছু দেখায়, তার সাথে খেলাধুলা করে। তো এক পর্যায়ে রায়চরণ তার পুত্র সন্তানকে নিয়ে পদ্মা নদীর পাড়ে আর কি যায় ঘুরতে। তো শিশুর এক পর্যায়ে এবং পদ্মা নদীর পাড় থেকে ওই পাড়ে এক কদম গাছ দেখা যেত। তো শিশুর চাহিদা হতো যে আমাকে কদম ফুল লাগবে। তো এক পর্যায়ে কদম ফুল, তাকে অনেক বোঝানোর পরও মানতেছিল না শিশুটি, কিন্তু এক পর্যায়ে সে কদম ফুল আনতে যায় নদীর ধারে। সেই ছেলেটিকে এখানে রেখে কদম ফুল আনতে যায়। এই দিক আবার যে অনুকূল বাবুর ছেলে তার যে যে খেলনাটার উপরে নিয়ে আসছিল আর কি, যার যে যেখানে সাইকেল বা অন্য যন্ত্রের উপর যেখান থেকে করে তাকে নিয়ে আসছিল, ওইখান থেকে নেমে পুকুরের মধ্যে চলে যায় এবং পুকুর বা নদীর মধ্যে আর কি চলে যায়। নদীর মধ্যে চলে যায় আর কি, এক পর্যায়ে মারা যায়। আর এই দিক পরে কদম ফুল নিয়ে আসে, দেখে যে ছেলে নেই। এক পর্যায়ে আর কি ছেলে মারা যায়। তারপর অনেক খোঁজাখুঁজি করে তারপর পায় না। তারপর অবশেষে অনুকূল বাবু এবং তার স্ত্রী মা, তার পরিবারের মা ঠাকুরাইন, তারপর অন্যান্য সদস্যরা রায়চরণকে দোষারোপ করে যে তুমি আমার ছেলেকে নিয়ে এসো, বা তুমি আমার ছেলেকে হরণ করেছো, বা তুমি আমার ছেলেকে এরকম দোষারোপ করতেছে আর কি অনেকভাবে। সে এক পর্যায়ে এখান থেকে চলে আসার পর্যায়ে তাকে বিদায় দিবে বা ওখানে আর থাকবে না, এরকম একটা বিষয় আর কি। তো পরিশেষে রায়চরণ দেশে ফিরিয়া গেল আর কি। দেশে ফিরিয়া যায়, তারও একটা মানে সে একটা বিয়ে করিল, বিয়ে করে তারও একটা পুত্র সন্তান হইল। তো পুত্র সন্তান, তার নাম রাখিল আবার ফেলনা। এখন এই ফেলনাকে আবার এমনভাবে লালন পালন করছে, সে বাবার পরিচয় দিয়ে না, মানে বাবার আত্মীয়, বাবার স্নেহ আত্মীয় দিয়ে না, তাকে এই যে গৃহকর্তা গৃহকর্তা হিসাবে আর তাকে মুনি হিসাবে হিসাবে আর কি লালন পালন করছে। তো এক পর্যায়ে এইভাবে লালন পালন করে তাকে বিদ্যা অর্জন করাইছে, অনেক কিছু করাইছে, শিক্ষা অর্জন করাইছে অনেক, মানে ভালো একটা ফ্যামিলির মধ্যে নিয়ে আসে। এক পর্যায়ে রায়চরণ সেই ফেলনাকে নিয়ে আসে ওই যে অনুকূল বাবুর বাড়িতে, বলে যে এইটাই হচ্ছে আমি যেটা নিয়ে গেছিলাম বাবু, এটাই হচ্ছে সেই ছেলে। নিজের ছেলেটাকে আর কি ফেলনাকে তাদের ছেলে বলে পরিচয় দেয় এবং অনেক তারপর বলে আমি সে অধম কৃতজ্ঞ, তোমাদের ছেলেকে চুরি করেছিলাম, এগুলো আর কি দেয়। তারপর এক পর্যায়ে তারা রায়চরণকে মাফ করে না, বলে যে তুমি এরকম কাজ করেছো, এরকম চুরি চামারি করেছ। তারপর ছেলের কথায় এক পর্যায়ে ফেলনার কথায় এক পর্যায়ে বলে যদি ইহাকে মাফ করে দেন আর কিছুর বাড়িতে থাকিতে না দাও, তবে যদি বাড়িতে থাকি না দাও, ইয়ার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও, মানে তার ছেলে বলিল। এতে রায়চরণ তার মুখের, মানে তার নিজের ছেলে যেটা ফেলনা যেই কথা বলছে যে তাকে কিছু টাকা দিয়ে দাও, এই কথা শুনে সে সকলে প্রণাম করিল এবং তার মানে ওইখান থেকে আর কি বাইরে চলে আসলো। তো অনুকূলবাবু যার ঠিক কিঞ্চিত পরিমাণ, মানে সে ফিরে আসলে এখন কোনো লোক নাই, তার মানে রায়চরণ আর কি বেঁচে ছিল না, মানে পরবর্তী সে ওখান থেকে আর কি চলে গিয়েছিল। পরে ওর টাকা বাবদ কিছু টাকা পাঠাইলো রায়চরণকে দেওয়ার জন্য, কারণ সে তো এখানে ছিল না, সে অভিমানে চলে গেছিল। কারণ ওই যে ফেলনা বলছিল যে তাকে মাসিক কিছু বাবদ টাকা বরাদ্দ করিয়া দেন এবং ওকে মাফ করে দেন, যেহেতু সে চুরি করেছিল। সে তার অভিমানে সে এখান থেকে চলে গেছিলো এবং তাকে তার বাবদ কিছু বৃত্তি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেটা ফিরে আসছিল, কারণ সে কি রায়চরণ তার মানে কি বেঁচে ছিল না। এক রাত্রি, এটাও রবীন্দ্রনাথের ছোট গল্প আর কি। তো এখানকার মেন ক্যারেক্টার হচ্ছে কি সুরবালা। সুরবালা নামের একজন ছেলে ছিল আর কি। তো সে এক পর্যায়ে এক গ্রামের মেয়ের আর কি, গ্রামে পাঠশালা করছে আর কি, মানে ওখানে পড়াশোনা করছে। এক পর্যায়ে একটা মেয়ের সাথে তার ভালো লাগছে আর কি। এক পর্যায়ে তার সাথে তার প্রেম হয়, মানে প্রেমের মতো এক পর্যায়ে হয়ে যায় আর কি। মানে বলা যায় সুরবালার সাথে আর কি লেখকের চরিত্রে একজন কারোর সাথে এখানকার প্রেম হয় আর কি। তো প্রেমের এক পর্যায়ে ওই যার সাথে আর কি প্রেম হয় তার সাথে বিয়ে হয় না। সে
লেখক আর কি, এক কথায় লেখক। ছোটোবেলায় প্রেমে পড়ছে, কিন্তু বড় হয়ে যে ওকে বিয়ে করতে হয় কি, ওইটা নজরদারি অতটা করেনি। তখন সে তার মনে ভাবছিল যে পাশের বাসা নীলরতন, মানে নীলরতন নামে একটা ক্যারেক্টার ছিল, সে কলকাতা যায়, সেখানে অনেক কিছু করছে, অনেক পড়াশোনা করছে, অনেক কিছু হয়েছে। তারও চেষ্টা যে আমিও সুরবালাকে এখনই বিয়ে না করে, বা বিয়ে করব না করে, আমি এখন নাজির হব, বা ওইখানকার ক্যারেক্টার আর কি গাড়ি বালডি বা ছেরেস্তাদার হইব আর কি, পড়াশোনা করব, আমি কলকাতা যাব। তো সেই এক পর্যায়ে তাকে বাড়ির বাসা থেকে বিবাহের কথা বলতেছিল যে সুরবালাকে বিয়ে করো, কিন্তু সে ওইটার দিকে মন না দিয়ে সে 15 বছর বয়সে সে পালায় যায় আর কি, পালায় যায়। আর তখন সুরবালার বয়স ছিল 8 বছর আর কি। তো পালায় যাওয়ার কারণে সে এক পর্যায়ে এখানে কলকাতায় যায়, কলকাতায় যায় পড়াশোনা করে। তারপর এক পর্যায়ে তার যে ইচ্ছাগুলো সেগুলোর দিকে লক্ষ্য রেখে পড়াশোনা চালিয়ে যায়। আর এইদিকে সুরবালার উকিল রামলো রামলোচন বাবুর সঙ্গে বিবাহ হয়ে, মানে বিবাহরা আসে। তারপরে যেটা সংবাদটা জানতে পারলো বিবাহ হয়েছে আর কি, এক পর্যায়ে ওইটা আর কি জানতে পারলো। এবারে বলছে যে আমি আমার লক্ষ্য পৌঁছানোর জন্য যা কিছু করার লাগে করবো। তার লক্ষ্য কিছু পৌঁছানোর জন্য অনেক কিছু করছে, কিন্তু এক পর্যায়ে তার বাবা মারা যায়। তার আরও টাকা পাঠানোর অনেক সমস্যা হয়ে যায়। এক পর্যায়ে সে পড়াশোনা করতে করতে তার স্বপ্ন বেশি দূর এগোতে পারেনি। পরবর্তী একটা হাই স্কুলের আর কি দ্বিতীয় পর্যায়ের শিক্ষক হয় আর কি। তো যে স্কুলের শিক্ষক হয় সেটা হচ্ছে কি ওই সুরবালা যার সাথে বিয়ে হয়েছিল উকিল রামলোচন বাবু, তাদের পাশের গ্রামে। তো এক পর্যায়ে এখানে কিভাবে জানতে পারে যে এখানে উকিল রামলোচন বাবুর সাথে তার সাবেক প্রেমিকার বিয়ে হয়েছে সুরবালা। তো সুরবালার সাথে বিয়ে হওয়ার কারণে সে এটা জানতে পারে, তার একটু নাড়া মন দেয়। এক পর্যায়ে সে একদিন সন্ধ্যাবেলায় মনে স্থির করিল যে যাবে আর কি সুরবালা কোথায়, এখানে মনে স্থির করে সুরবালার সাথে দেখা করবে। কিন্তু গেল, কিন্তু হঠাৎ ফাঁক দিয়ে দেখছে সুরবালা, কিন্তু এই সুরবালাকে দেখতে পায়নি, এই লেখক আর কি। তো লেখক দেখতে পায়নি। পরবর্তী তখন সেই আর কি এখান থেকে ঘুরে আসে। তো পরে একদিন আবার মনে হইল যে না, সুরবালার সাথে কথা বলা দরকার, কারণ সুরবালার সাথে আমার প্রেম ছিল, মানে এর মন আর কি টানে, প্রেমের একটা টান, যে এর বিয়ে হয়ে গেছে। কিন্তু ও তার ফিরে আসা সম্ভব না। একদিন হুট করে সিদ্ধান্ত নিল সুরবালার সাথে দেখা করবে। আর ওই দিন আকাশেও বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে আকাশের অবস্থা খুব খারাপ ছিল। আর বাসায় সুরবালার স্বামী মানে উকিলবাবুও বাসায় ছিল না আর কি। তো সে স্থির করলো যে এবার যাবে দেখা করতে। তা ঠিক বাইর হলো, বাইর হওয়ার সাথে বজ্র বজ্র বজ্রপাত পড়তেছিল আর কি, কোথায় আকাশ শব্দ। সেই রাত্রি চলে গেল দেখা করতে সুরবালার সাথে, এবং দেখা হইলো ক্ষণিকের জন্য, দেখা হইলো, অনেক কিছু কথা হইলো। কথা হয়ে শেষে সেই দিনটাই ছিল তাদের একটিমাত্র রাত্রি, যেটা পরমায়ের সমস্ত দিনের মধ্যে একটিমাত্র রাত্রি। আর সেই সময় সে বলছিল যে আমার পরমায়ের সমস্ত দিন রাত্রির মধ্যে এই সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র সার্থকতা। মানে ওই যে দেখতে পেয়েছিল সুরবালাকে, সেটাই আর কি বলছে যে এক রাত্রি। মানে এক রাত্রির মূল থিমে হচ্ছে কি, মানে লেখকের সাথে আর কি লেখকের পরিচয় আর কি, যেটার ক্যারেক্টার ছিল মেন ক্যারেক্টার, ওর সাথে সুরবালার একদিনে আর কি দেখা, এক রাত্রিতে দেখা হয় আর কি বিয়ের পর। এটাই আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি ছোট গল্প আছে, সেটা হচ্ছে ছুটি। ছুটির চরিত্রের যেটা আর কি চরিত্র, মেন চরিত্র ধরা হয় যে গ্রামের আর কি বালক সহপাঠীর বন্ধু ছিল, সহপাঠীর অনেক বন্ধু ছিল, তাদের মধ্যে নেতা ছিল আর কি ফটিক। ফটিক নামে একটা মেন ক্যারেক্টার। তার ছোট ভাই ছিল মাখনলাল, তার মা ছিল। তো এক পর্যায়ে মানে গ্রামে খুব ঘোরাফেরা করতো, অনেক কিছু মানে ঘোরাফেরা, তারপর খেলাধুলা, পড়াশোনা মনোযোগী ছিল না। এক পর্যায়ে মাখনলালের সাথে মানে ছোটোবেলায় থাকে না, মারামারি করে আর কি। তো মারামারি করে আর এক পর্যায়ে তার মা এগুলো সহ্য করতে পারতো না। তারপর কিন্তু তার বাবা আর কি খুব ভালোবাসতো আর কি, এক কথায় তার মা এগুলো সহ্য করতে, এক পর্যায়ে অসহ্যতার কারণে হঠাৎ একদিন দেখিল যে তাদের গ্রামে একজন মানুষ আসছে, নাম তার বিশ্বম্ভর বাবু।
তো আসে দেখতে পেল যে সেই তখন সে অনেক খেলাধুলা করে সারাদিনে খেলাধুলা করে রূপ শেষ পর্যায়ে অন্ধকারের সময় বাসায় আসে দেখে যে সেই মানুষটি যেটি কি বিশ্বম্বর বাবুকে যে দেখছিল গ্রামের মধ্যে একটা অপরিচিত লোক আসে দেখে সেটা তার মামা মানে তার মায়ের ভাই আর কি। তো বিশ্বম্বর বাবু তাহলে কি বিশ্বম্বর বাবু মামা ভাগিনা আর ফটিক বিশ্বম্বর বাবু আর ফটিক হচ্ছে মামা ভাগিনা হয়ে গেল। দেখবো যে তাকে জিজ্ঞাসা করিল তুমি কি কলকাতা যাবে, তার মা আর কি চায় যে কলকাতা যাক ওখানে শিক্ষিত দীক্ষিত হোক। এক পর্যায়ে ফটিক যাইতে চাইলো আর কি যে কলকাতায় অন্য একটা শহর যাই গেল। তার বিশ্বম্বর এক পর্যায়ে তার মাও পাঠাইয়ে দিল কলকাতা গেল আর কি ফটিক তার মামার সাথে। তো তার মামার আবার ছেলে ছিল, যদিও বয়স্ক হয়ে গেছে। তার মামার আবার 3টা ছেলে ছিল, মামি ছিল। 3টা ছেলের পর আবার গেছে ফটিক। তারপর যে একটু হলেও খাওয়া দাওয়া বা অন্যান্য একটু সমস্যা হতে পারে। এক পর্যায়ে তাকে স্কুলে ভর্তি করায় দিছে তার মামা, সেখানে স্কুলে যাওয়া আসা করে। কিন্তু তার ওই যে পড়াশোনা করে না, পড়াশোনা স্কুলে গেলে তার সেই আগের কথাগুলো মনে পড়ে, তার গ্রামের ঘোরাফেরা, তার গ্রামের বন্ধু, তার মায়ের কথা, তার মাখনলালের কথা, তার ছোটো ভাইয়ের কথা, মানে এগুলো আর কি মনে পড়ে। এক পর্যায়ে তার মামাকে বলে যে আমাকে এখানে আর ভালো লাগতেছে না, আমি ওইখানে মামার কাছে মায়ের কাছে যাব। তারপর তার একদিন হঠাৎ করে মা বলে নিয়ে যাব কিন্তু অনেক দিন হয়ে গেল তার আসলো না। পরবর্তীতে একদিন দেখলো যে তার মায়ে এখানে আর কি ওই বিশ্বম্বর বাবুর এখানে গেছে, যা দেখে যে তার ছেলেকে ডাক দিল, ওরে ফটিক বাপ ধনরে, মানে তার মাও বেকুল হয়ে গেছে আর কি। ফটিক আস্তে আস্তে পাশে গিয়ে লক্ষ্য করে মৃদু সুরে বলল, মা এখন আমার ছুটি হয়েছে, মা আমি এখন বাড়ি যাচ্ছি, এখন আমি বাড়ি যাচ্ছি। মানে তার স্কুলের আর কি ছুটি হয়েছে, মানে তার মামা বলছিল তো যে স্কুলে ছুটি হলে আমি তোমাকে নিয়ে যাব। তো এখন তার মামা তো অনেক দিন ব্যস্ত মানুষ, মানে কিছুর পরে নিয়ে যেতে পারেনি। পরবর্তী তার মায়ে চলে আসছিল, তো আসে যখন দেখে যে মা আসছে তখন তাকে জড়িয়ে ধরে মা আর মায়ের স্নেহ, মানে স্নেহ ভালোবাসার কারণে অনেক মানে আর কি একে অপরকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে শেষে বলে যে মা আমার ছুটি হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি, এই আর কি। এই কারণে এর নাম হয়েছে ছুটি। সমাপ্তি নামে রবীন্দ্রনাথ আর একটি ছোট গল্প ছিল। সমাপ্তির মেইন যে ক্যারেক্টার সেটা হচ্ছে কি অপূর্ব কৃষ্ণ নামে, আর আরেকজন ছিল মেয়ে ছিল মৃন্ময়ী নাম আর কি। সমাপ্তির মৃন্ময়ী ক্যারেক্টার একজন মেয়ে। তো অপূর্ব আর কি বিএ পাস করতে গেছিল কলকাতা শহরে, এখান থেকে বিএ পাস করছে। তার মাকেও বলছিল যে বিএ পাস না করা পর্যন্ত আমি বিয়ে করিব না। তো এক পর্যায়ে বিএ পাস করে তিনি সে ফিরে আসার সময় হুট করে দেখতে পায়, মানে যখন বিএ পাস করে নৌকা করে আসতেছিল, নৌকা করে নামার সময় হঠাৎ করে পড়ে যায় আর কি। এই পড়ে যাওয়ার সময় দেখে ফেলে ওই যে গ্রামের এক অপরিচিত মেয়ে, মানে এক মেয়ে দেখে ফেলে আর কি। ওই পর্যায়ে সেই মেয়েটি পরবর্তী জানতে পারলো সেই মানে মেয়েটির নাম ছিল মৃন্ময়ী আর কি। তো এসে এবার তার মা পাত্রী দেখা শুরু করে যে এবার বিয়ে দিব ছেলেকে, বিয়ে পাস করছে। তো এক পর্যায়ে বিয়ে দেখতে গেল, মানে পাত্রী দেখতে গেল আর কি বিয়ের জন্য। তো পাত্রী দেখতে গিয়ে পাত্রী দেখতে যাকে গিয়েছিল তাকে পছন্দ না হয় তার মানে এখানে ওই পাত্রীর ভাই আর কি, যার সাথে মৃন্ময়ী সবসময় খেলাধুলা করতো। মৃন্ময়ী খুব বয়স একটা হয়নি, তারা মৃন্ময়ীর ফ্যামিলি আর কি অনেক দূর থেকে এখানে আসছিল। তারা নির্দিষ্ট মানে এখানকার গ্রামের সদস্য না, তার ফ্যামিলি সহ। তার বাবার নাম ছিল হচ্ছে ঈশান মজুমদার আর কি তার বাবার নাম। তার মাও ছিল। তো ঈশান মজুমদার এখানে থাকতো না। ঈশান মজুমদার হচ্ছে কি মানে উনি হচ্ছে এক টিকিট কাউন্টারে নাকি পোস্টমাস্টারে এরকম একটা দোকানে, মানে একটা পোস্টমাস্টার বা টিকিট কাউন্টারে একটা সেক্টরে কাজ করতো আর কি, বাইরে তাদের গ্রাম থেকে অনেক দূরে আর কি। তো এক পর্যায়ে সে যখন মৃন্ময়কে পছন্দ করিল,
যে যে বউকে দেখতে গেছে সেই বউ কনেকে পছন্দ না হয়, মিন্নয়কে পছন্দ হয়েছে, বলছে আমি মিন্নয়কে বিয়ে করব। আর ওই যেদিন দেখতে যায় ওই দিন আবার মিন্নয়ের জুতা চুরি করছিল, তারপর আসার সময় মিন্নয়কে দেখতে পেয়েছিল। কিন্তু তাকে ধরছিল, মানে হুট করে আসার সময় দেখতে পায় যে এরা জুতি চুরি করেছে, কিন্তু মিন্নয়কে ধরে কিছু করেনি। তার প্রতি একটা দুর্বলতা আসে গেছিল। দুর্বলতা এক পর্যায়ে তাকে ভাই এসে বলে যে আমাকে মিন্নয়কে ভালো লাগছে। এক পর্যায়ে তার মা বলল যে ঠিক আছে, আমি মিন্নয়ের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করি। এইদিক মৃন্ময়ের মা তার ঈশান বাবুকে যেখানে কাজ করে, টিকিট বিক্রয়ের কাজ আর কি, একটা স্টেশনে, তো ওইখানে আর কি পাঠায় যে আমি মৃন্ময়কে বিয়ে দেবো, তুমি আসো ছুটি নিয়ে। আর মৃন্ময়ের বাবু ঈশান মজুমদার ছুটির জন্য আবেদন করে, কিন্তু ছুটির আবেদন মানে বরখাস্ত হয় যে ছুটি আবেদন পায়নি, তারপর কষ্ট পায় যে আমার একমাত্র কন্যা। আমি মৃন্ময়ের মায়ের চেয়ে মৃন্ময়ের বাবা মৃন্ময়কে বেশি ভালোবাসত আর কি, ঈশান মজুমদার। তাই আসার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু তার আবেদন গ্রহণ করিল, অবশেষে ছুটি পাইল না। তারপর অবশেষে বিবাহ সম্পন্ন হইল। বিবাহের জন্য ঈশানবাবু আর কি ওদেরকে নিয়ে একটা চিঠিতে কৃতজ্ঞতা জানাইলো। তারপর যা আর কি করা লাগে, চিঠির মাধ্যমে একটা পত্র পাঠাইলো যে তোমরা ভালো থেকো আর কি, আশীর্বাদ করিল। এক পর্যায়ে বিয়ে আর কিছুদিন যেতে না যেতে তার শাশুড়ি মিন্নাই তো ঘুরে বেড়াইতো গাছ, মানে খুব একটা ছুটাছুটি চঞ্চল একটা মেয়ে। তো এক পর্যায়ে সেইখানেও থাকে, ওই চঞ্চলতা দুই একদিন কাটলো, কিন্তু পরবর্তী দিন আর পারলো না। তার শাশুড়ি ওকে ঘরের মধ্যে জবরদস্তি করে বন্ধ করে ডাকতেছে। তারপর কে অপূর্ব অপূর্ব বুঝাচ্ছে যে এরকম কাজ করা যাবে না, কিন্তু ও কিছুতে মানতেছে না। এক পর্যায়ে সে ঘরের মধ্যে বন্দি করে রাখে। তো ঘরে বন্দি করে রাখাতে তার মন দুঃখ, কান্নাকাটি করে। তারপর বলে যে আমি এক পর্যায়ে আমার বাবার কাছে যাব, সেখানেও যাইতে দেয় না তার শাশুড়ি। তারপর তারপর আর যাইতে চায় না। পরবর্তী একদিন সে নিজেই রাগ করে বাইরে হয়ে যায় যে আমি আমার বাবার কাছে যাব। নদীর ঘাটে যায়, কিন্তু নদীর ঘাটে যাইতে পারেনি ওই দিন। নদীর ঘাটে গিয়ে নৌকাতে উঠেও যাইতে পারেনি। ঘুরে আবার ঘুম থেকে উঠে দেখে যে আমি এখানেই আছি, রুমের মধ্যে আছি। পরবর্তী তখন অপূর্ব তার মিন্নয়কে অনেক ভালোবাসতো। সে বলল যে ঠিক আছে, তুমি তোমার বাবার বাড়িতে যাইতে যাচ্ছ, বাবার কাছে যাইতে যাচ্ছ, তাহলে আমি তোমাকে নিয়ে যাই। তো এই একটা সুযোগ নিয়ে সে মানে মনে মনে ভাবছিল অপূর্ব যে এই আশায় যদি সে আমাকে ভালোবাসে, তার মন যদি আমি পাই, এই আশায় আর কি এক কথায়। তো অপূর্ব এক পর্যায়ে নিয়ে গেল রাতের অন্ধকার। সেও চায় যে তার মাকে ছাড় দিয়ে সবাইকে না বলে, কারণ তার মাকে বললে তো তাকে দিতে যাইতে দিবে না। তো এক পর্যায়ে সে রাতে অন্ধকারের সময় হুট করে দুজন সিদ্ধান্ত নিল এবং বের হয়ে চলে গেল তার বাবার উদ্দেশ্যে। এক পর্যায়ে নৌকা পার হয়ে চলে গেল তার বাবার কাছে, নদী পার হয়ে অনেক দূরে আর কি। এটা কি যেন গ্রাম, মানে গ্রাম আর কি, ওটা একটা শহরের মধ্যে আর কি গেল। গিয়ে তার বাবার সাথে দেখা হইলো অনেক। তার বাবা খুশি, তার বাবা অনেক হাসি খুশি, কারণ তার মেয়েকে অনেক ভালোবাসতো। দেখে এখানে থাকলো 2-3 দিন, থেকে আবার খাওয়া দাওয়া করলো, নিজে রান্না করলো, অনেক কিছু করলো, থাকলো। অনেক ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। অপূর্ব ভাবলো যে না, এর প্রতি আমার ভালোবাসা আসছে, বা এই আমার প্রতি ভালো একটা দুর্বলতা কাজ করছে। পরবর্তী এখান থেকে কিছুদিনের পর আর 2-3 দিন থেকে আবার এখান থেকে চলে আসছি। আসি আবার মিন্নয় আবার মন খারাপ। এক পাশে অপূর্ব বলে আবার বাসায় আসলো। তার শাশুড়ি, মিন্নয়ের শাশুড়ি কিছুই বলেনি। আসে আবার চালাচ্ছে, কিন্তু মিন্নয়ের মন তারপরও খারাপ। সে ঘুরতে পারে না। তারপর এক পর্যায়ে সে খেলাধুলা করতে পারে না, সেই চঞ্চলতা আর দেখাইতে পারে না। তো এক পর্যায়ে সে ভাবলো, অপূর্ব ভাবলো যে আমি একে নিয়ে যাই, কিন্তু মিন্নয় যাইতে চাইলো না। বললো যে না, আমি যাবো না তোমার সাথে। আমি মানে অপূর্ব আরও আর কি পড়াশোনা করবে, ল নাকি এরকম একটা পড়াশোনা, ল বা আইন নিয়ে আরও পড়াশোনা করবে। সে বাইরে যেতে চায়, কিন্তু অপূর্ব নিয়ে যেতে চায় মিন্নি, কিন্তু মিন্নি যেতে চায় না। এক পর্যায়ে সে বলে যে না, আমি যাবো না। তো নিয়ে যাইতে চায়, যাবে না। পরবর্তীকে রেখে যায় আর বলে যে আমি আর আসতে পারবো না। হ্যাঁ, তুমি যতদিন আমাকে চিঠি না দিবে আসার জন্য, আমি আসবো না। ঠিক এভাবে চলে যায় অপূর্ব। আর আসার মধ্যে এবং যাওয়ার পথে সে তার মাকে বলে যে আমি নিয়ে যাব, কিন্তু সে ওখানে না নিয়ে যায়, মিন্নয়কে তার মার বাসায় রাখে দেয়, মানে মিন্নয়ের মার বাসায়। শাশুড়ি এদিক কাঁদতে থাকে যে আমার ছেলে বৌমা দুইজনে চলে গেল। বৌমা তার মায়ের বাড়ি, আর ছেলে চলে গেল পড়ার জন্য।
এক পর্যায়ে মিনয় তার মার বাসা যায়, কিন্তু সেখানে যায় আর মন গেল, তার মার সাথে দেখা সাক্ষাৎ হলো, কিন্তু সে আর আগের মতো আনন্দ সুখ খুঁজে পাচ্ছে না। তার মনে নাড়া দিল অপূর্বর কথা। তারপর সে গ্রামে চঞ্চলতা ছুটে পারতেছে না, সে আর যার সাথে সে খেলা ছেলেটা ছিল ওর সাথে খেলতে পারতেছে না। মানে এক পর্যায়ে খারাপ লাগলো, শেষ পর্যায়ে ঘুরে ফিরে তার শ্বশুর বাড়ি আসলো আর কি, এক কথা অপূর্ব মায়ের কাছে। তো অপূর্ব মায়ের কাছে আসে, সেখানেও তাকে ভালো মানে তার শাশুড়িও তাকে আদর যত্ন করে জড়িয়ে ধরলো। তো এক পর্যায়ে অপূর্ব কথা মনে পড়তেছে, ভালো লাগতেছে না, তার কথা মনে পড়তেছে। তারপর অপূর্ব যাওয়ার সময় তাকে বলছিল যে আমার গালের মধ্যে চুমু বা কিস দাও, সেই কাজে সময় কিস দেন, ওই কথাটা মনে পড়তেছিল। তো মনে পড়ার কারণে এক পর্যায়ে সে একটা চিঠি লিখলো যে তুমি আসো, তারপর এটা দিয়ে পাঠালে। সেটা জানতো না যে গেছে কিনা, তার কাছে একটা চিঠি লিখে পাঠাইছিল সে অপূর্বর কাছে, কিন্তু অপূর্বর কাছে গেছে কিনা সেটাও শিওর হইতে পারেনি। পরবর্তী আরও জিজ্ঞাসা করলো যে কি সে গেছে কিনা, গেলে তো অপূর্ব ফিরে আসার কথা, সেটা বাধ্যবাধকতার মধ্যে ছিল আর কি। তো এক পর্যায়ে তার শাশুড়ি মানে অপূর্বর মা সিদ্ধান্ত নিল যে আমি যাব অপূর্বর কাছে, অনেকদিন আসেনি ছেলেটা। তো মিনয়কে জিজ্ঞাসা করলো যে তুমি কি যাবে অপূর্বের কাছে। মিনয় উচ্ছ্বাসের সহিত বললো যে যাব। গেল, গিয়ে যা দেখে যে যেখানে অপূর্ব কাজ করে ওখানে গেল, সেখানে ছিল আবার হচ্ছে অপূর্বর মানে বনজামের বাসা আর কি, এক কথায় ভগ্নপতির বাসা এক কথায়। তো এখানে যাই উঠলো, উঠে তারপর অপূর্বকে খবর দিল যে তোমার এখানে মা আসছে, তুমিও আসো। তখন এখানে গেল, ওইখানে যেখানে সে চাকরি করতো আর কি। তো এখানে আসছে, ও জানতো না যে মিনয় আসছে। তারপর সব কিছু দেখে শুনে খাওয়া দাওয়া করলো, অনেক কিছু করলো। শেষে বলেনি যে মিনয় আসছে কিনা, কারণ সে জানতো যে মিনয় এখন আমাকে সেই চোখে দেখে যে, আর মিনয় যদি চাইতো তাহলে মার সাথে আসতে পারতো, কিন্তু আমার মনে হচ্ছে আসেনি। এই জন্য সে নীরবে নিশ্চুপে বললো যে আমি তাহলে যাই, মার সাথে দেখা হইলো। কিন্তু পরবর্তী দাদা তাও বলেনি যে মিনয় আসছে। তো এক পর্যায়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে তারপর যে মানে তার ভগ্নপতি তাকে থাকতে বললো, অনেক জোরে বসে থাকলো। থাকার পর খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে আর কি, তখন সে দেখলো যে রাত, রুম ছিল অন্ধকার, অন্ধকারের মধ্যে রুমে যা ঢুকে দেখতেছে যে ওখানে মিনয় আর কি। তার মন উচ্ছ্বাসিত হইল এবং সে শেষ পর্যায়ে তাকে বিশেষ আর কি মানে চুম্বন করলো আর কি, অস্ত্রসিক্ত আবেগপূর্ণ অবস্থা তাকে চুম্বন করিল আর কি। তো এক পর্যায়ে অপূর্ব প্রথমে চমকিয়ে উঠছিল, মানে চমকে গেছিল আর কি প্রথমে। তারপর এক পর্যায়ে আর কি সে বুঝতে পারলো। তো অনেক দিনের এই হাস্যবাদে তারপর শেষে একটা কথা বলছিল যে অনেক দিনের এই হাস্যবাদে অসম্পূর্ণ চেষ্টা আজ অশ্রু জলধারায় সমাপ্ত হইল। এই কারণে মানে অনেক দিন আশা করছিল যে তাকে ভালোবাসে মিনয় নিজ থেকে, সেটা সার পূর্ণ হয়েছে। এই জন্য বলছে যে অনেক দিনের একটি হাস্যবাধায় অসম্পূর্ণ চেষ্টা আজ অশ্রুজলের ধারায় সমাপ্ত হইল।